নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা বর্ধমান থেকে। বর্ধমান এটা এমন একটা জায়গা যা ক্ষমতার সঙ্গে চলে। কংগ্রেস আমলে কংগ্রেস, বাম আমলে বাম, তৃণমূল আমলে তৃণমূল। শাসক বদলাতেও ছবি বিশেষ বদলায়নি। প্রশাসনিক কারণে এই জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। পশ্চিমে শিল্প আর পূর্বে শস্যগোলা। পশ্চিমে রাজনীতিতে কিছু তরঙ্গ থাকলেও পূর্ব একেবারেই নিস্তরঙ্গ। চতুর্দিকে চোখ মেললেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা, যেখানে বছরভরই রাজনীতির হাওয়া গরম থাকে। পূর্ব বর্ধমান এদের সবার থেকে অনেকটাই আলাদা। তবে শান্ত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই জেলায়। 21-এর বিধানসভা ভোটে 16-0 করেছে তৃণমূল। এবার কি হবে? পদ্ম ফুটবে নাকি সবুজের দুর্গ অটুট থাকবে? এসআইআর, কৃষকদের অসন্তোষ, নাকি ঘরোয়া সমীকরণে লুকিয়ে ভোটের অঙ্ক? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই ভোটের সোজা সাপটা নিয়ে আমি এসেছি পূর্ব বর্ধমানে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা আছেন, প্রথমে আলাপ করিয়ে দিই। গৌরব সমাদ্দার রয়েছেন কংগ্রেসের পক্ষে বলার জন্য, তার পাশেই রয়েছেন দেবু টুডু তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। আপনাদের দুজনকেই স্বাগত। একদম ডান দিকে রয়েছেন দীপঙ্কর দে সিপিআইয়ের পক্ষে বলার জন্য, এবং আমার ডান দিকে রয়েছেন শান্তরূপ দে বিজেপির পক্ষে বলার জন্য। দুজনকেই স্বাগত। আর রয়েছেন আপনারা বর্ধমানের জনগণ, সাধারণ মানুষ। আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা, আমার সহকর্মী। তারা আপনাদের কাছে যাবে, আপনাদের প্রশ্ন নেবে। আপনারা যে বক্তাকে প্রশ্ন করতে চান তাকে প্রশ্ন করতে পারবেন। আমি প্রথমে আসছি দেবু টুডুর কাছে, তৃণমূল কংগ্রেসের। পূর্ব বর্ধমান সেই জেলা যেখানে গত বিধানসভা নির্বাচনে আপনারা 16টা সিটে 16টা সিটই জিতেছিলেন। এবারে কি হবে? আপনার যে প্রশ্ন, বিশ্বদা, 2021 সালে জেলায় 16-0 হয়েছিল। তো সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে বলেছিল, ঘোষিত ছিল যে ইসবার 200 পার। যাই হোক, গোটা বাংলায় যা রেজাল্ট হয়েছে, 200 তো পার হয়নি, ওই 77-এ থেমে গেছিল। কিন্তু পূর্ব বর্ধমান জেলার মানুষ সেদিনকে 0 করেছিল। 2021 সাল, আবার 24 সাল লোকসভা নির্বাচন এসেছে। সেই লোকসভা নির্বাচনে সে একই রেজাল্ট, মানে 2 বছর আগেকার যে নির্বাচন, সেই 16-0, 2 বছর আগের কথা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলায় 0 কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলা বিরোধী যারা আছে। তো আজকে আমরা ভীষণ গর্বিত যে বর্ধমান জেলায় আমরা বাস করি। বর্ধমান জেলা যেখানে গণতান্ত্রিক অধিকার একসময় মানুষের ছিল না, সেই অধিকার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে দিয়েছে। আজকে ভীষণ ভালো লাগছে যে এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন দেখুন, আমাদের যেভাবে পশ্চিমবাংলায় নির্বাচন হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠা হওয়ার যে লড়াই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় মানুষকে অধিকার দিয়েছে। সবাই দেওয়াল লিখছে, সবাই প্রচার করছে, সবাই ঝান্ডা টাকাচ্ছে, এটা অধিকার। এই অধিকার নিয়েই লড়াইটা হচ্ছে একদম গণতান্ত্রিকভাবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, শুধু সময়ের অপেক্ষা। তার মানে আপনি বলছেন আপনারা এবারেও একই ধারা বজায় রাখবেন। শান্তরূপ দে। শুধু বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যিত একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচন লড়ছে তার অস্তিত্ব লড়াইয়ের জন্য। কোনো মানুষের মনে দ্বিধাবোধ নেই যে 2026-এর নির্বাচনে সরকার কে গড়বে সেটা ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকটা মানুষ জেনে গেছে।
তৃণমূল কংগ্রেস শুধু বর্ধমান জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের 294 বিধানসভাতেই তারা লড়ছে নিজের অস্তিত্ব রক্ষা। বর্ধমানও তার ব্যতিক্রম নয়। সাধারণ মানুষ উন্নয়নের নামে বর্ধমান তথা গোটা পশ্চিমবঙ্গে যে অপশাসন চলেছে, যে দুর্নীতি চলেছে, বর্ধমান তা থেকে রেহাই পায়নি। বর্ধমানের মানুষ মুখিয়া হয়ে আছে 29 তারিখ তার জবাব দেবে বলে, এবং 4 মে সেই জবাবের প্রতিফলন আপামর সাধারণ জনতা নিজেদের মত নিজেদের সামনে দেখতে চাইছে। যে আমরা যে দিয়েছি 2021-এ অনেকেরই মুখে মুখে ছিল যে ভোটটা আমরা দিলাম, তো রেজাল্টটা কেন এরকম হলো। 2026 পর্যায়ক্রমে মানুষ তার উত্তর মাঝখানে পাচ্ছে। 24-এর ভোটও ছিল। 21-24 দুটোতেই, দুটো ক্ষেত্রেই প্রত্যেক মানুষ একটা কথাই বলেছে যে ভোটটা আমরা দিলাম একরকম, কিন্তু রেজাল্ট কেন অন্যরকম হলো। তো তার উত্তর ক্রমশ প্রকাশ্য, বোঝা গেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে 2026-এর 4 মে আর এই কথাটা মানুষকে শুনতে হবে না যে ভোট আমরা দিয়েছিলাম, চেয়েছিলাম একজনকে, আর কেন হলো অন্যরকম। দীপঙ্করের কাছে আসবে। দীপঙ্কর, যে বুডুডু বললেন যে আগে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, লক্ষ্যটা একদমই আপনাদের দিকে। ওই যে বললো না বর্ধমান ক্ষমতার পক্ষে থাকে, আমি জনগণকে বলবো এরা ক্ষমতার পক্ষে থাকে কিনা জানি না, তবে ক্ষমতার জোরে নিজেদের পক্ষে রাখার চেষ্টা শাসক দল করেছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই যে বলছে না, আর একটা ইন্ট্রোডিউশনের সময় বললো যে গেরুয়া থাকবে না সবুজের অভাব হয়ে যাবে। দেখুন, গেরুয়া সবুজের অভাব হয়ে যাবে কিনা সেটা তো কারা তৈরি করে দেবে, কোন ন্যারেটিভে কাজ করবে সেগুলো বলতেই পারে, মিডিয়া তার গণতন্ত্রের স্বাধীনতা চতুর্থ স্তম্ভ সব আছে। কিন্তু এবারের নির্বাচনে মিডিয়া পর্যন্ত দেখাতে বাস্তবসম্মতভাবে দেখাতে বাধ্য হচ্ছে যে লাল ঝান্ডা আছে, এবং আছে এই কারণেই যে এই যে দেখুন এই হলঘরটায় বসে আছি আমরা, ওই যে রিনোভেশন হয়েছিল, এবং আমি দেখিয়ে দিতে পারি এই বর্ধমান মিউনিসিপ্যালিটি তার আন্ডারে রয়েছে এই হলটা, একটু ওয়েস্ট সাইডে চলে যান, টেন্ডার ফেন্ডার কিছু নেই, কিচ্ছু নেই, অথচ 3,56,20,950 টাকা 57 পয়সা, মানে অ্যাকুরেট ফিগার আমি বললাম। কারা টেন্ডার পেয়েছে, কিভাবে টেন্ডার পেয়েছে, এত টাকা কি আদৌ খরচ হয়েছে? এই যে তৃণমূলের অপশাসন, এটা থেকে তো নিস্তার চাইছেই। আর ওই যে বলছে না যে লেবার রুমে আদবানি আর হচ্ছে না থাকলে রাজনাথ সিং, বিজেপির জন্ম হতো না, তৃণমূলের জন্ম হতো না বিজেপি না থাকলে, বলে তৃণমূলকে ভোট দেওয়া যা, বিজেপিকে ভোট দেওয়া তাই। বলে এবার নির্বাচনে মানুষ বিকল্প খুঁজছে, এবং বিকল্প আমরা মানুষের সামনে তুলে ধরেছি। ওরা অনেক কিছু ডোল পলিটিক্স করবে, মিডিয়াকে বাইনারি করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানের তাস খেলবে, মন্দির মসজিদ করবে, কিন্তু এইটা কখনো বলবে না এই যে 234টা সরকার অধিকৃত মাদ্রাসার ছেলেমেয়েরা বসে আছে 1 বছর ধরে, সেটা বলছে না। 26,000 চাকরি হচ্ছে বলছে না। আমরা বলছি বছর বছর এসএসসি করবো, পিএসসি করবো, কলেজ সার্ভিস কমিশন করবো, আমরা স্থায়ী কাজের কথা বলছি। যে পূর্ব বর্ধমান দেখছেন না, 3 জন আলু চাষি এর মধ্যে আত্মহত্যা করেছে, দাম দিতে পেরেছে সরকার। আজকে কোল্ড স্টোরগুলোতে গিয়ে দেখুন, আলু কার্যত জ্যাম হয়ে রয়েছে, দাম পাচ্ছে না। ফলে আজকে মানুষ নিস্তার চাইছে তৃণমূলের থেকে, এবং তৃণমূলকে যারা সেফগার্ড করছে বিজেপি, তাদেরকেও আর চাইছে না। বিকল্পটা আপনারা হয়ে উঠতে চাইছেন, তাই তো? বিকল্প আপনারা হয়ে উঠতে চাইছেন, কতটা পসিবল এই অবস্থার মধ্যে, গৌরব? দেখুন, পসিবল তো অবশ্যই, পসিবিলিটি প্রবাবিলিটি অবশ্যই আছে। যেই ঘরটায় আজকে আমরা বসে এই সভাটা হচ্ছে আমাদের, যেই ডিবেট শো, জাতীয় কংগ্রেস না থাকলেই এই হলটা থাকতো না। আজকে রেনোভেশন অনেক কিছু হতে পারে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই যে চকচকে আলো, যদি জাতীয় কংগ্রেস আমলে এই টাউন হলটা না হতো, আজকে আমরা বসে হয়তো খোলা আকাশের নিচে করতে হতো। আর পরিবর্তন বিগত 15 বছরে যা জিনিস পশ্চিমবঙ্গ দেখেছে, যে জাতীয় কংগ্রেসের ঘাড়ে ভর করে, জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে, সোনিয়া গান্ধীর হাত মাথার উপর ছিল বলেই আজকে কিন্তু এই সরকারটা এসেছিল। তার পরবর্তীকালে কি দেখলাম, প্রথম লাথি কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসকেই মেরেছিলেন। তার মানে তোমার কাছ থেকে, তোমার সঙ্গে আমি ততক্ষণ আছি যতক্ষণ তোমার কাছ থেকে আমি ক্রিমটা পাবো। যেদিন তোমার কাছ থেকে ক্রিমটা শেষ হয়ে যাবে, তোমাকে আমি প্রত্যাখ্যান করব। কিন্তু এর পরিণতি খুব খারাপ হচ্ছে এবার 2026-এ। অনেকে ভেবেছিলেন, আপনারা বরিষ্ঠ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনারাও 6 মাস আগে ভাবতে পারেননি যে জাতীয় কংগ্রেস আজকে 2026-এ দাঁড়িয়ে 294টায় সিট দিতে পারবে এবং লড়াই করতে পারবে। এবং এই নির্বাচনে জাতীয় কংগ্রেস ফ্যাক্টর, এবং 260 বর্ধমান দক্ষিণে জাতীয় কংগ্রেস কোন লেভেলে ফ্যাক্টর, আগামী 4 মে অবশ্যই তা প্রমাণ পাবেন। জাতীয় কংগ্রেস ফ্যাক্টর, দেবুদা, জাতীয় কংগ্রেস ফ্যাক্টর, সিপিআইএম বলছে তারা ফ্যাক্টর, এবং বিকল্প ব্যবস্থার কথা বলছেন।
আপনাদের ঘরোয়া কোন্দল এবার কি বিজেপিকে অনেকটাই সাহায্য করবে না? এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন করতে গেলে প্রত্যেক রাজনৈতিক দলের তার পরিকাঠামো প্রয়োজন। যেমন নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এই যে এসআইআর শুরু করেছেন, তাদের পরিকাঠামোর মধ্য দিয়ে তাদের পলিসি। এখন নির্বাচন কমিশন একটি সংস্থা, নির্বাচন করার জন্যে তাদের সরকার নিয়োগ করেছে, তাদের জন্যে ওই নির্বাচন কমিশন এই নির্বাচনটা করবে। তো নির্বাচন করতে গিয়ে যে স্পেশাল রিভিশনের নামে গোটা বাংলায় যেভাবে অত্যাচার চালালো, বুলডোজার চালালো নির্বাচন কমিশন, ভাবা যায় না। এখন এই এসআইআর করতে গিয়ে একটা জিনিস বোঝা গেছে, তো লোক দরকার, যেমন আমাদের বুথ লেভেলে এজেন্ট। গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটি বুথে আমাদের এজেন্ট আছে। এই বিজেপি, সিপিএম, কংগ্রেস গোটা পশ্চিমবাংলায় সব সিটে এজেন্ট নেই, অর্ধেকটাও পাওয়া যাবে না। তাহলে নির্বাচন কমিশন করাবে, আর আমরা সেই নির্বাচনে অংশ নেব যে যাদের দ্বারা পরিচালিত হবে ভোটটা। এখন আমার লোক নেই, 1000টা বুথের মধ্যে 500টা বুথে আমি দিতে পারলাম না, আমি স্বপ্ন দেখছি আমি ক্ষমতায় আসবো, এসব পাগলে বলে। এটা পাগলের কথা, এটা রাজনীতির কথা নয়। যারা বলছে যে আমি ভোট পাবো, এই যেমন নির্বাচন কমিশন ভাবছে এই কাজ এসআইআর করতে গিয়ে বলছে ভোটে নাম বাদ দিলি, একদম নেতারা সংখ্যায় বলে দিল 1 কোটি নাম বাদ যাবে, 1.5 কোটি নাম বাদ যাবে, তারপর ক্ষমতায় আসবো। এ পাগল। আরে ওদের কথা ধরে নির্বাচন কমিশন ওইগুলোকেই বাদ দেবে কি না? 2002 সালে যাদের নাম আছে, বিশ্বদা একটু বলে নি, 2002 সালে যাদের নাম আছে তাদের যারা ম্যাপ ভোটার, হতো না, যারা ম্যাপ ভোটার। হ্যাঁ, এবং আমাদের জন্য আলাদা আইন, বাঙালিদের জন্য জানেন তো এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি উত্তরপ্রদেশে নেই, বিহারে নেই, কোনো রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে নেই। বাংলার জন্যে আছে, বাঙালিদের জন্যে আছে। বাঙালিকে হারাতে হবে, বাঙালিদের খুন করতে হবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সমস্ত রাজ্যে। বাঙালিকে যে কোনোভাবে বাংলায় রাজ করতে হবে, ওটি হবে না। লোক চাই তো, কে ভোট করবে? শান্তরূপ দে বাঙালি অস্মিতাকে বারবার টেনে আনছেন তৃণমূল, এবং ঘটনা এটাও তো ঘটনা যে আপনাদের দলীয় কোন্দলে দিলীপ ঘোষকে হারতে হলো। দিলীপ ঘোষ তো মানে বর্ধমানের মতো সিটে, মানে দুর্গাপুরের সিটে হেরে চলে গেলেন। সাধারণ মানুষ, আপামর সাধারণ জনতা জনার্দনের রায়, যেটা আমরা ব্যালট বক্সে বা ইভিএম এ রিফ্লেক্ট হয়ে গেছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক করে তো এখন লাভ নেই। কিন্তু গোষ্ঠী কোন্দল ভারতীয় জনতা পার্টিতে মূলত বর্ধমান জেলায় কোনো জায়গাতেই নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে। আপনার পার্টি অফিসে আগুন লাগেনি? পার্টি অফিসে বাংশুর? হ্যাঁ, পুরোপুরি তৃণমূলের চক্রান্ত, তার এভিডেন্স এখন নেবেন? আমি এই মুহূর্তে আমার মোবাইলে স্পটে বসে দেখিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, বলুন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই এসআইআর নিয়ে এত বিরোধিতা, এসআইআর কোনো ভারতীয় জনতা পার্টি বা কোনো রাজনৈতিক দলের মানে কর্মসূচি না। দল সরকারে আসবে, সরকারে যাবে, ভারতের সার্বভৌমত্ব, ভারতের ঐতিহ্য, ভারতবর্ষের জায়গায় থাকা উচিত। এবং এই যে উনি তৃণমূলের প্রতিনিধি এইমাত্র একটা কথা বলেন, এই সংখ্যাতত্ত্বের বিচারটা মনে আছে 2004 সাল, যে সময় স্পিকারের মুখে তৎকালীন সময় বিরোধী নেত্রী, তৎকালীন অগ্নিকন্যা একদম স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়ে বলেছিলেন 1 কোটিরও বেশি ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের মাটিতে বাস করছে। এটা তৎকালীন সময় বলেছিলেন আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, সেই তর্ক বিতর্কের থেকেও সাধারণ মানুষ তথা ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে এসআইআর কোনো রাজনৈতিক দলের বাপতি সম্পত্তি নয়। সুতরাং এসআইআরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে চায়, বিরোধিতা করে, ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধিতা করা, ভারতবর্ষের বিরোধিতা করা। পশ্চিমবঙ্গের যে বাঙালি খুন, বগটুই বাঙালি খুন হয়নি, আরজিকর বাঙালি খুন হয়নি, সন্দেশখালী থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে শুধু 2023 সালের কথা বলছি,
মোর দ্যান 38,000 মহিলা ধর্ষণের এবং নারী ঘটিত অপরাধের যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, এবং সর্বাধিক গোটা দেশের মধ্যে, এটা বাঙালি খুন বোধহয় বলে না। বাঙালি খুন এটা বোধহয় বলে না যে পশ্চিমবঙ্গ ছেড়েছে 6,688 সংস্থা, এটা তাহলে বাঙালি খুন বলে না। বাঙালি খুন বলে না যে দেশের মধ্যে প্রায় 30% অ্যাসিড অ্যাটাক মহিলাদের উপর, সেটা পশ্চিমবাংলার মাটিতে ঘটে, এটা বাঙালি খুন বলে না। বাঙালি খুন যদি এগুলো না বোঝায়, তাহলে এই সাধারণভাবে রাজনীতি করে বাঙালিকে খুন করা কখনো পসিবল নয়। বাঙালি খুন হচ্ছে রাজ্য সরকার, দুর্নীতি এবং এই হুলিগানিজমের আমি জন্য। আমি বর্ধমান নিয়ে আলোচনা করছি। বর্ধমানে যেহেতু এসেছি, বর্ধমান নিয়ে বেশি আলোচনা করতে চাইছি। আমি দীপঙ্করের কাছে আসবো। দীপঙ্কর, আপনি আমাকে বলুন যে যে সব জেলাগুলোতে এই এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ গিয়েছে, পূর্ব বর্ধমান তাদের মধ্যে একটা অন্যতম। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের পরেই পূর্ব বর্ধমানের নাম আছে। শুধু তাই নয়, শুধুমাত্র বর্ধমান শহরেই প্রায় 40,000 ভোটারের নাম বাদ গিয়েছে। এদের অনেকেই হয়তো বৈধ ভোটার, আমার জানা নেই, সেটা ট্রাইব্যুনালের পরে বিচার হবে। এর কতটা প্রভাব ভোটে পড়বে? আমি এসআইআর এ ঢোকার আগে একটু দেবুদাকে একটু কারেকশন করে দিই, যে দেবুদা কোথা থেকে তথ্যটা পেলেন যে সিপিএম এর এজেন্ট নেই, এটা কি দেবুদাদের দলীয় তথ্য না আইপ্যাকের তথ্য, এটা প্রথমে কারেকশন করি। নাম্বার 2, দেবুদা উত্তেজিত হয়ে আছে। দেবুদাকে বলে নি 2023-এ এই জেলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ওনাদের কেন ব্যালট বাক্স চুরি করতে হয়েছে, কেন পুকুরে ছুঁড়ে মারতে হয়েছে, রায়নাতে আমরা জিতেছি, উত্তর দিতে পারবে? সিপিএম আছে, উত্তর দিতে হবে। দেবুদা ইন্টারাপ্ট করবেন না, ইন্টারাপ্ট করবেন না, ইন্টারাপ্ট করবেন না, ইন্টারাপ্ট করবেন না, আমাকে বলতে দিন বিশ্বদা, বলতে দিন। এবার আমি এসআইআর আছি, এবার আমি এসআইআর আছি। প্লিজ প্লিজ আপনার বলার সময় আমি আমাকে বলতে দিন। আপনি শুনে রাখুন, 16টা এসিতে আমাদের টোটাল নাম্বার অফ ভোটার ছিল 39,533 জন। তার মধ্যে 3,05,553 জন আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে। কেন হবে? আজকে শুধুমাত্র বিজেপিকে টার্গেট করছে। হ্যাঁ, বিজেপি দায়ী, বিজেপি ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি বলেছিলেন? আমি বেঁচে থাকতে এসআইআর হব না বলেছিলেন। তারপর যখন পারলেন না, কি হলো? কালো চাদর জড়িয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন। আজকে জুডিশিয়ারি কেন ঢুকলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঢুকলো। এই জুডিশিয়ারি ঢোকার বলে আজকে বাবার নাম আছে, ছেলের নাম নেই, ঠাকুরদার নাম আছে, নাতির নাম নেই। আজকে শুধুমাত্র মাইনরিটি না, উদ্বাস্তু বাদ গেছে, মতুয়া বাদ গেছে। শান্তরূপ, এই যে মানুষের হয়রানি, এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যাই বলুন না কেন, এই যে মানুষ লাইন দাঁড়িয়েছে, প্রথমে নাম তোলার জন্য লাইন দাঁড়িয়েছে, নাম উঠেছে, বাড়ির 2 জনের নাম উঠেছে, 5 জনের নাম উঠেনি, আবার লাইনে দাঁড়িয়েছে, অ্যাডজুডিকেশনে গেছে, আবার লাইনে দাঁড়িয়েছে। এই যে প্রবল একটা হয়রানি, কোথাও আপনাদের অস্বস্তিতে ফেলছে না? সাধারণ মানুষ, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষ দেশের জন্য নিজের স্বার্থে যখন রেশন লাইনে দাঁড়াতে আমার আপনার কারুর প্রবলেম হয় না, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমার আপনার কারুর কোনো জায়গায় লাইনে দাঁড়াতে অসন্তোষ নেই। কিন্তু একটা কথা, এই যে বারবার করে লাইনে দাঁড়ানো, হ্যাঁ আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমার নিজের 94 বছরের দাদুর যখন নাম এসছে এসআইআর, এবং তিনি এক্স আইএস অফিসার ছিলেন, বাম আমলে তিনি কাজ করেছেন, সরকারের একদম চিফ ডিরেক্টরাল সেকশনে কাজ করার পরও তার যখন নাম এসছে, যখন খতিয়ে দেখা গেল, দেখলো যে নামটা কে তুলছেন, মাথা থেকে পা অবধি, বিএলও থেকে শুরু করে, বিএলওকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, এইআরওকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, এআরওকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী। বারবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যেখানে ইনভলভ আছেন, সরকারের যদি এই একটা সদিচ্ছে থাকতো, তাহলে কিন্তু এটা অনেকটাই এড়ানো যেত পশ্চিমবঙ্গ সরকারের। কিন্তু না, সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এই ইচ্ছাকৃত যে ভুল, এবং এই ডেটা এন্ট্রি নাম করে যে ইচ্ছাকৃত ভুল এবং হেনস্থা করা, যাতে সাধারণ মানুষ এই নির্বাচন কমিশনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসআইআর নিয়ে একটা প্রতিক্রমে এসআইআর নিয়ে বারবার সাধারণ মানুষকে ভুল বোঝানো, সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি করা, এটা রাজ্যের, দেখুন যতদিন আজকে রাজনৈতিক ক্ষমতায় যে দল, যতক্ষণ সে একটি রাজনৈতিক দল ততক্ষণ সে বিরোধী, কিন্তু যখন সে রাজনৈতিক ক্ষমতায় বসে আছে, সরকার চালাচ্ছে, আমি মনে করি ক্ষমতায় যে দল সরকার চালাচ্ছে সে সবার মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী। অ্যাজ আ চিফ মিনিস্টার কখনোই ওনার কাছে এক্সপেক্টেড নয় যে উনি এসআইআরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি করবেন। বিরোধিতা রাজনৈতিক ক্ষেত্রে থাকবে, সরকারি ক্ষেত্রে সাধারণ মানুষের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা, সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে। দেবুডুডু, তৃণমূল শুরু থেকে অভিযোগ করে আসছে এসআইআর এ বেছে বেছে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিচারাধীন তালিকা থেকে যে নাম বাদ গেছে বেশিরভাগ মুসলিম। এটা ভোটের ময়দানে তৃণমূলকে কতটা বেগ দেবে? আপনার কথার উত্তরটা দিচ্ছি, কিন্তু
এসআইআর নিয়ে বলার আছে, একদম সাধারণ বিষয়। ভোটার লিস্ট বানানো হচ্ছে, সেটা বানানো হলো, খসড়া তালিকা প্রকাশ হলো। খসড়া তালিকা যাদের নাম ফাইনাল হয়েছে তাদের নাম আছে, তাই তো? এর বাইরে বিচারাধীন চলে এলো। বিচারাধীন কি জিনিস? মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি। ভারতবর্ষের কোনো রাজ্যে, যে কটা রাজ্যে এসআইআর হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও চালু নেই। বলা আছে 2002 সালে যাদের নাম আছে তাদের ডাকা হবে না, তাদের নথি চাওয়া হবে না। কিন্তু এতগুলো মানুষকে ওই বিচারাধীন রাখা হলো কোন আইনে, কোন চুক্তিতে? মানে লজ্জা লাগছে। নির্লজ্জভাবে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রান করার জন্যে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি চালু করে দিল। সবাইকে প্রশ্ন করছি, আপনি বলুন তো, আমাদের জন্য কেন? আমাদের জন্য কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? কেন অন্য রাজ্যের জন্য নয়? এবং 2002 সালে যাদের নাম আছে তাদের চা হবে না, নির্বাচন কমিশন নোটিশ দিয়ে বলেছিল। এই যে হয়রানিটা, এটা কি ভোট বাক্সে আপনাদের কিছু প্লাস প্লাস হবে? দেখুন, ভোটে তো দলই নেই। সিপিএম তো শূন্য, আর বিজেপি আছে দু একজন, সেগুলোও শূন্যর পথে, মোটামুটি মহাশূন্য। দল তুলে দিয়েছে। তো এ তো আবার আর বলার অপেক্ষা রাখে না, জ্যোতিষী হওয়ার অপেক্ষা রাখে না। বাচ্চা ছেলেও বলে দেবে কারা কোথায় থাকবে। যেহেতু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কথা হচ্ছে, তো আমি কিছু লজিক দিচ্ছি। এসআইআর ছাড়াও বছরে 4 বার এসআরইআর হয়, এবং অনলাইনে তো সারা বছরই কাজ চলে। এবং ইসিআই এবং সিইও, এদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্টকে ফ্রেশ করা, যাতে ডেড ভোটার না থাকে, all time শিফটিং চলে। অল টাইম। আমাকে এইটুকু শেষ করতে দিন। ফার্স্ট যখন 28 ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট আসলো, সেখানে হচ্ছে এই ধরনের কেস, যারা ডেথ, যারা রয়েছে এক জায়গায়, 2 জায়গায় নাম রয়েছে, ডাবল এন্ট্রি রয়েছে। আমি এই এসি 260 বর্ধমান দক্ষিণ, 18,000 প্লাস নাম বাদ গেছে। শেষ করছি, আমাকে বলতে দিন আরেকটু। আমি ধরে নিচ্ছি এই যে রয়ে গেছে, এবং এখানকার প্রশাসন বলছে অনেকটা নাম, প্রায় 12 থেকে 14% যারা অলরেডি মৃত হয়ে গেছে, তাদের নাম ছিল। এই দায় কি সিও এড়াতে পারে? বিএলও এড়াতে পারে? বিডিও এড়াতে পারে? এসডিও এড়াতে পারে? তৃণমূল কি উত্তর দেবে না? এইটাকে উত্তর দিন। তারপর তো আমি আবার ইসিআই যাচ্ছি। এই যে ইসিআইকে ডিফেন্ড করছে না বিজেপি, শেষ করতে দিন। ওই মৃত ভোটার যেমন তৃণমূলের সম্পদ ছিল, এবং এই সেটিং তত্ত্বের খাতিরে ইসিআই ওখানে বসে দেখেছে, ওই যে আবার বলবো, লেবার রুমে তৈরি করেছে। 98 সালে মমতা তৈরি হওয়ার পর 80 থেকে 98 কিছু ছিল না, তারপর বাংলাতে পদ্ম ফুল ফুটেছে। তার মানেটা কি? ইসিআই যেমন দায়ী, সিও দায়ী, তৃণমূল যেমন দায়ী, বিজেপিও সমানভাবে মানুষের হেনস্থা ভোগান্তির জন্য দায়ী। আর আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়। আপনাকে বলি, ইসিআইয়ের জন্য তোমরা কিন্তু শূন্য হওনি, তোমরা তোমাদের জন্য শূন্য হয়েছো। আপনাকে ইলেকশন কমিশন আমাদের, শূন্য করেনি। তার মানে বিশ্বদা কি কথা বলছো? আমরা শূন্য, তার জন্য চিন্তা হচ্ছে দেবুদাদের। তার মানে নিশ্চয়। বুঝতে পেরেছেন তো আমাদের প্রাসঙ্গিকতা কত? আমরা প্রাসঙ্গিকতা শূন্য বলে বিজেপি, চিন্তা হচ্ছে, বিজেপির বলতে কাছে। হচ্ছে এইটা। ওই শূন্যকে তো পাত্তাই দেওয়া বাম উচিত থেকে না। রাম যদি হয়েছো। শূন্য পার্টি তথ্য খারিজ করতে বাম পারে, থেকে রাম অন ক্যামেরা হয়েছো। বলছে আমি বেরিয়ে যাব। যে দুটো রাজনৈতিক দল দুজনেই এসআইআর এর একসময় বিরোধিতা করেছে, আজকে অন স্টেজ একে অপরের মানে দোষ ঢাকতে বা খুলতে গিয়ে দুজনেই এখন এসআইআর এর গুরুত্বটা আপনাদের সামনে বুঝিয়ে দিল। আর বারবার আমাদের পাশে বসে থাকা বাম ভাই বারবার এই শুভেন্দু setting রোহিঙ্গা তত্ত্বের কথা বলছে পেয়েছে। না। একটা কথা শুধু বলি, শুভেন্দু বাবা, অনুপ্রবেশকারী ইন্ডি জোটে পেয়েছে। কে আছে? ইন্ডি জোটে শুভেন্দু TMC র সঙ্গে রোহিঙ্গা কে আছে? পেয়েছে, আর অনুপ্রবেশকারী পেয়েছে। খোঁজার এই দরকার পড়ে না। উত্তরটা আগে বিজেপি এত দিক। নাম বাদ কত গেছে, রোহিঙ্গা? তাহলে এত বর্ডার সিপিএম কাদের কেন আন্ডারে? হয়েছে? বর্ডার আজকে থেকে শুধু রোহিঙ্গা তৃণমূল ঢুকছে, শুভেন্দু গালাগাল বাবুর খাচ্ছে। সেন্ট্রাল 34 ফোর্স কি বছর ঘুমোচ্ছিল? আগে এই এই বামপন্থীরা উত্তরটাকে দিন। তারা যে কাজ করেছে, শুভেন্দু উত্তর তৃণমূল আজকে একই উত্তরসূরি বাংলার মানুষ 15 বছর ভোগান্তির ধরে কারণ। চালিয়ে গেছে। শুভেন্দু What উত্তর সিপিএম বা বাংলার বামপন্থীরা মানুষের যেটা শুরু ভোগান্তির করেছে, কারণ। তৃণমূল এটা সেটাই লিখে পুরো রেখে করেছে। দিন। অতি বামে পরিণত হয়ে গেছে এক তৃণমূল। মিনিট, এক কেউ মিনিট, কেউ ডিফেন্ড করতে চায়নি শান্তনু, এখানে। এই যে হয়রানি, মানুষের যে হয়রানি, এর দায় কি আপনারা নিচ্ছেন? বারবার আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক হয়ে বারবার যে হয়রানি তত্ত্বটা আপনি তুলে ধরছেন, হয়রানি এই হচ্ছে না? আমাকে লেট মি কমপ্লিট হয়রানি হচ্ছে না? আরে ভাই, 34 বছর শোনো, বাম শোনো, শাসনে, হ্যালো, হ্যালো, আমি 34 চুপ আছি। বছরের বাম শাসনে, অ্যাকশন। তুমি কতদিন এসছো এখানে? 34 যখন বয়স্ক বছর বাম মানুষগুলো শাসনে, এখানে মাথা ঘুরিয়ে
তোমাকে দেখা গেছে কোনোদিন? আমি complete তোমার করতে পার্টির দাও। লোককে দেখা গেছে কোথায় কোনোদিন? কথা বলছেন? তোমার পার্টির লোককে কোনোদিন এই লাইনে দেখা গেছে? তোমরা 21 ইলেকশনের পর যেমন ঘর ঢুকে গেছিলে, কেউ ঘরে আবার ঢুকে 26 যায়নি। নির্বাচনে কেউ আবার তোমরা হারবে, আবার ঘরে ওই ঢুকবে। ওই violence এর মানুষের পর জন্য ভারতীয় কাজ করো, জনতা পার্টি মানুষের চোখে জন্য চোখ আগে রেখে এগিয়ে এসো, কথা বলেছে। ঠান্ডা কেউ পরে ঘরে ঢুকে যায়নি। মানুষের জন্য আগে ঘরে কাজ ঢুকে করো। কাকে বলে? তুমি কোনোদিন এক এই বোতল জল কংগ্রেস দিয়েছো? থেকে শিখতে হয়। তুমি তোমরা এখানে ভারতবর্ষে এসআইআর যারা তাদের ভুক্তভোগী, খুঁজে পাওয়া যায় না। তুমি এটাকে কাউকে বলে এক ঘরে বোতল ঢুকে জল যাওয়া। দিয়েছো? 2000 তোমার বছর পার্টি পরে এসে কোথায় গেছো দাঁড়ানি? কোনোদিন? সব দেখা কোনোদিন একটা আরে তোমরা কংগ্রেস রাস্তায় তোমরা নামলে তবে মানুষের দেখতে পাবে। তোমরা যদি মানুষের রাস্তাতে ফর্ম নেমে 7 কি ভরার করে জন্য দেখে? লাইন দিয়েছিলে, আরে যাতে সব মানুষের নাম কাটা যায়। ভারতবর্ষের লজ্জা করে না? স্বার্থে, এই জাতীয়তাবাদের মানুষের এই স্বার্থে, ভোটারদেরকে ভারতবর্ষের নামগুলো সব ডিলিট কাজে করার জন্য সমস্ত তোমরা জায়গায় ফর্ম ফিল আপ পরিবর্তন করেছো। করে দিয়েছে। মানুষের একদম মানুষকে সম্পূর্ণ ডিলিট ভুল করতে তথ্য চেয়েছো, দিয়েছো। মানুষের সাধারণ নামকে মানুষকে সরাতে মিথ্যে চেয়েছো, বলছো। মানুষের মিথ্যে নাম বলা হ্যাক হচ্ছে করতে আমাদের। চাওনি। রাম বললে রাম হয় না। এই দলটা নাপিরামের দল, এরা এদের মুখ থেকে রাম শোনায় না। ভারতবর্ষে মুছে গেছে। ঠিক আছে। তোমরা চুপ, তোমাদের মুখে রাম কথাটা শোনায় না। এ রাজ্যে এমন 69টা বিধানসভা আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান 10,000-এরও কম। 35টা আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান 5,000-এরও কম। তো এই যে এই সব আসনগুলোতে অন্তত 6 থেকে 7 গুণ ভোট কাটা গিয়েছে, তো এর কতটা প্রভাব পূর্ব বর্ধমানের, আরে ভাই আসতে, এর কতটা প্রভাব পূর্ব বর্ধমানের এই আসনগুলোতে পড়তে পারে যেগুলো কম মার্জিনের? নির্বাচন হবে, আমরা সবাই ভোট দেবো। এখন যারা রাজনৈতিক আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা সবাই সবাই হিসেব নিকেশ করছি। এই যেমন নির্বাচন কমিশন ভাবছে যে বিজেপিকে এই ভোটে জেতানো যাবে, এত কাটলে হিসেব। শুভেন্দু অধিকারী সমস্ত হিসেব দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যে এইখানে এত নাম কাটা যাবে, এখানে কাটতে হবে, এই কাটলে জিতবো। কিন্তু ভোট তো দেবে মানুষ। কাদের দেবে ভোট? যারা ওই বাঙালিদের উড়িষ্যায় খুন করছে বাংলা ভাষা বলার জন্য, তাদেরকে ভোট দেবে। কাদের ভোট দেবে মানুষ? 100 দিনে গরিব মানুষের কাজের টাকা আটকে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ করে দিল। আরে ভাই, আর তুমি ভোট চাইতে সেখানে ভোট দেবে? এই যে ভোটের নাম কাটা কোনো ফ্যাক্টর নয়। ভোট কেউ দেবে না। এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এই বিজেপি পার্টিকে কেউ ভোট দেয়? বলুন না, কি করেছে বাংলার শান্তরূপ। জন্য? কি করেছে বাঙালি, বাংলার জন্য? আপনারা অবাঙালিদের পার্টি, এই অভিযোগ বারবার করছেন, এবারও ভারতীয় করছেন। জনতা পার্টির প্রতিষ্ঠাতা নিজে একজন বাঙালি। আমি আপনি প্রত্যেকে এখানে যতজন আছে ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছে তারা প্রত্যেকে বাঙালি। বাঙালিকে যদি এখন ভারতবর্ষ বা তথা বহিরাগত বা অবাঙালি বলে তকমা দিতে হয়, কারণ তারা শুধু বাঙালি বলতে শুধুমাত্র বোঝে বাংলাদেশের বাঙালিকে, পশ্চিমবাংলার মাটির বাঙালিকে তারা তারা বাঙালি হিসেবে গ্রাহ্য করে না, ভারতীয়দের তারা বাঙালি হিসেবে গ্রাহ্য করে না। আর ভোট কেন দেবে? ভোট এই যে এত দুর্নীতির কথা বলছে, 26,000 চাকরি চুরি করেছে কারা? চাকরি চুরি করেছে তারা শুধুমাত্র দুর্নীতি করে চাকরি চুরি করেছিল বলেই আজকে 26,000 চাকরি প্রার্থী চলে গেছে। 40 লক্ষেরও বেকার যুবক যুবতী আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের আজকে অবস্থান কোথায়? আজকে এত লক্ষ 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 তারা পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে, তার দায়িত্ব কর। আজকে এত এত নারী সুরক্ষার তার গুরুত্ব কার? বেকারত্ব চরমে পৌঁছেছে, তার গুরুত্ব কার? শিল্প সংস্থান নেই, কলকারখানা বন্ধ হয়ে গেছে, তার দায়িত্ব কার? এইগুলো যদি প্রশ্ন পায় তাহলেই মানুষ পাবে। আর আজকে বারবার বাইরে গিয়ে বাঙালি কথা বলছে, পশ্চিম বাংলার মাটিতে, পশ্চিম বাংলার নিজের মাতৃভূমিতে একটা জায়গায় বাঙালি হত্যা হয়েছে, বাঙালি কণ্ঠস্বরের হত্যা হয়েছে। বিশ্বদা বলার আছে আমার, বলছি বাংলার বিধানসভা নির্বাচন আমরা সবাই লড়ছি, সব বাঙালি লড়ছে একে অপরের বিরুদ্ধে। আর আপনি বর্ধমান শহরে যান, সাদা পায়জামা পাঞ্জাবি পরে ওই উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে তারা এসে ভোট করাচ্ছে। বাঙালি নেতা নেই, বাঙালিদের শুধু বদলে হন করছে, অবাঙালিদের বদলে হন করছে। আরে কেন আমাদের বাঙালি নেতা নেই? বাঙালি ভোট করতে পারবে না? উত্তরপ্রদেশ থেকে আসতে হবে। তৃণমূলের অভিযোগ
আপনাদের নেতা নেই, যে কারণে বারবার প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। হ্যাঁ, এটাও সব থেকে বড় কথা, বাংলা বলতে পশ্চিম পারেন। বাংলার মাটিতে তৃণমূলের এত নেতা, তৃণমূলের এত তাবড় তাবড় নেতা, তবু বাইরে থেকে এসে এমপি থেকে লড়াতে হয়েছে। তাই এমপি তিনিও বাঙালি, বর্ধমানের মাটিতে এমপিও বাঙালি। তোমাদের আলুওয়ালিয়া কোথাকার এমপি? বাঙালি লোক আনতে হয়েছে, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা। আলুওয়ালিয়া কোথাকার এমপি? বিশ্বজিৎ তোমাদের দা। বর্তমান দক্ষিণে ক্যান্ডিডেট নেই কেন? নেতৃত্ব বিশ্বজিৎ দিচ্ছে দা। উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, এখানে নির্বাচন হচ্ছে। এ লজ্জা কথাই রাখবো, আমিও তো বাঙালি, আমরা বাঙালি। শুনুন শুনুন, বাঙালি, এক সেকেন্ড। এখানকার বিশ্বদা এক সেকেন্ড, বাঙালি তত্ত্বের এক মতো সেকেন্ড, শান্তনু, ভাই চেয়েছিও না, ভাই ভাই তুমি এমপি নিয়ে কথা বলো না ভাই, তুমি বাঙালি বলো না। তোমার এখানকার এমপি সেও কোথাকার আমরা জানি, আর এট প্রেজেন্ট এমপি এইখানে তৃণমূলের সেও কোথাকার আমরা জানি। তো বাঙালি বাঙালি নিয়ে বেশি বলে লাভ নেই। তোমাদের ছিল এস আলুওয়ালিয়া, আর এখন কীর্তি আজাদ। তো এদের কেন বাঙালি এমপি নেই? কেন নেই? বাংলায় কি লোক নেই? বাংলায় কি তৃণমূলের নেতা নেই যে বাংলার এমপি হতে পারে বর্ধমান থেকে? আমার প্রশ্ন ভারতীয় জনতা পার্টির কাছে প্রথম, 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকার জন্য আমি ফর্ম, মানে অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্সের জন্য আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম, আমার কেওয়াইসি করে অ্যাকাউন্ট খুলেছিল। আজ প্রায় নরেন্দ্র মোদী সরকার তো প্রায় 12-14 বছর হয়েছে। তা আমার 15 লক্ষ টাকা 2 কোটি চাকরি ভারতবর্ষে কবে দেবেন উনি বলে দিন। যদি বলে দিতে পারেন আমি উনাকে ভোট দেবো। ধন্যবাদ। গোটা ভারতবর্ষে এনএমসি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যে চাকরির জোয়ার এসছে সেটা দেখতে পাচ্ছেন, এবং 15 লাখ টাকা নিয়ে যে স্ক্যাম চলছে, আমাকে একটা জায়গায় ভিডিওটা দেখিয়ে দিক। বলা হয়েছিল যে এলে 15 লক্ষ টাকা দিয়ে দেবো। বলা হয়েছিল যে পরিমাণ ব্ল্যাক মানি বাইরে চলে গেছে সেটা যদি পুরোটা আনা যায় প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে চলে যাবে, এই কথাটা বলা হয়েছিল। কোথাও বলানি 15 লাখ টাকা করে আমি দিয়ে দেবো। নোটবন্দি নিয়ে কি বলেছিল ভাই? নোটবন্দি কেন করা হয়েছিল, কি বলেছিল জানো তুমি? বলো তুমি বলো, তুমি তো সব তথ্য রাখো। নোটবন্দি করার 3টে মেন এজেন্ডা কি ছিল বলো ভাই, বলো নোটবন্দি বলো। ভারতবর্ষের আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচাতে পেরেছো, গুরুত্বপূর্ণ কাজ। আতঙ্কবাদীদের হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে পেরেছো। যে মৌলানা আতঙ্কবাদী মাসুদ কথা আজাদকে হবে, ছাড়তে হয়েছে। ভারতবর্ষের এ ভাই সৈন্যদের শোনো, গলা কেটে নিয়ে যেত, আরে ভাই কংগ্রেস বসে ঘন্টা এ বাজাতো। ভাই থামো, আতঙ্কবাদীর কথা বলতে হবে না। থামো। সৈন্যদের গলা কাটতো, আরে ভাই, কংগ্রেস তখন পাকিস্তানের তুমি সঙ্গে থামো। সেটিং করতে আরে করতো। চেঁচিয়ে লাভ কংগ্রেস নেই। আর এই দেশের এমপি বেসের সুরক্ষা সাউন্ড শুধু নোট, সাউথ পোল এমপি আর নর্থ পোল, এক সে- এইটা কংগ্রেসের ভাই মধ্যে ভাই হয় না। শোনো, ইন দ্য হিস্ট্রি, বিশ্বদা এক সেকেন্ড, ইন দ্য হিস্ট্রি, এ ভাই একটু থাম না। বহিরাগত আরে আক্রমণ ভাই, হয়েছে, বহিরাগত থাম। কংগ্রেস সেটিং করতে আচ্ছা গেছে, ঠিক আছে, কংগ্রেস ইন পাল্টা দ্য করতে হিস্ট্রি গেছে। অফ ইন্ডিয়া কোন আতঙ্কবাদীকে যদি কোন সরকার ছেড়েছে, অটল বিহারী বাজপেয়ী সরকার ছেড়েছে, কেন ছেড়েছে? মাসুদ আজারকে ছেড়েছে। লজ্জা করে না একটা আতঙ্কবাদীকে আর আপনি একটা বলতো না? কংগ্রেস তো তোমরা কোনোদিন এটা পারো না? করতেই পারেনি। আমি রিসেন্টলি 1 মাস হয়েছে আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি। আপনার- ওখানেও আমাকে অবাঙালি তকমাটা দেওয়া হয়েছে। অবাঙালি বলছি, বাংলাদেশি তকমাটা দেওয়া হয়েছে। এটা বিজেপির কৃপায় হয়েছে, অবশ্যই এটা আমরা মানছি। দ্বিতীয়, আমি একটা ফ্যাক্টর দেবো। আমাকে আমার একটা জবাব চাই ছাত্র হিসেবে, কাকে চাইছেন? বিজেপির প্রতিনিধি। আমি একটাই জিনিস জানতে চাই, অর্গানাইজ সেক্টর আর আনঅর্গানাইজ সেক্টরের কত পার্সেন্টেজ আছে ইন্ডিয়াতে আমি জানতে চাই। আনঅর্গানাইজ সেক্টর আছে 90%, অর্গানাইজ সেক্টর আছে 10%। সেই অর্গানাইজ সেক্টরের 10%-এর মধ্যে 4% হচ্ছে সরকারি কর্মচারী। সেই সরকারি কর্মসংস্থান থেকেও সরকার আস্তে আস্তে বেরিয়ে আসছে। তাহলে আপনি কি করে বলছেন, কোন মাথা নিয়ে বলছেন আপনি সরকারি চাকরি দেবেন? আপনার লজ্জা করে না? প্রথমত বারবার চিরাচরিত ভাষায় অরাজনৈতিক তকমা নিয়ে বাম ভাইয়ের রাজনৈতিক প্রশ্নের যে উত্তরটা আমি সরাসরি দিতে চাইছি, অর্গানাইজ, দ্য ডেফিনেশন অফ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড, উনি যেভাবে ভাগ করার চেষ্টা করলেন 90-10-এর পার্থক্যটা এইভাবে ভাগ করাই নেই, প্রথম। আর দ্বিতীয়ত, গভর্নমেন্ট বলে কখনো বলেন যে গভর্নমেন্ট চাকরির সুযোগ করে দেয়। যারা বাইরে থেকে বিদেশি বিনিয়োগ হয়, বড় বড় কোম্পানিরা বিনিয়োগ করে, দেশের কোম্পানি বড় হয়, সবাই যদি বলে 130 কোটি লোক বলে যদি সরকারি চাকরি করব, এটা কখনো বাস্তবে পসিবল হয় না। সুতরাং রাজনৈতিকভাবে প্রোপাগান্ডা করে লাভ নেই। আপনাদের প্রশ্ন আমরা রাখবো, উত্তরও রাখবো, জনগণ যা বোঝার বুঝে নেবে। পরের প্রশ্ন বলুন। এসআইআর এর সপক্ষে যারা আছেন বুঝে নিন, তাদের জন্য আমি এই প্রশ্নটা রাখছি।
কেউ প্রশ্ন তুলছে না যার বাবার নাম আছে 2002 সালে, তার ছেলে বা মেয়ের নাম এখন কেন ডিলিটেড, সে কেন ট্রাইব্যুনালে যাবে? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটার নাম 2002 আছে, তার নাম কেন এখন ডিলিটেড, সে কেন ট্রাইব্যুনালে যাবে? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটার পাসপোর্ট 2002 পর থেকে আছে, সে তার নাম এখন ডিলিটেড, সে কেন ট্রাইব্যুনালে যাবে? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটা মাধ্যমিক সার্টিফিকেট জমা করেছে, তার নাম কেন ডিলিটেড? কেউ প্রশ্ন তুলছে না হিয়ারিংয়ে যাকে ডাকাই হয়নি, তার নাম কেন ডিলিটেড? আমি আমি একজন স্কুল টিচার, রাজকুমার বারিক। আমি এই প্রশ্নগুলো আরো রয়েছে, এইরকম অনেক ডিলিটেড এটাই হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন। আমি আমি একটা এটা বারবার সাধারণ বলতে চাইছি, মানুষ হিসেবে- এটাই সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষের এই সমস্ত প্রশ্নের জন্যই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি পার্ট, এবং আমি বলিনি, ভারতীয় জনতা পার্টি বলেনি, আমাদের কোনো রাজনৈতিক দলের কথা নয়, পুরোটা আছে সুপ্রিম কোর্টের আন্দোলনে। সুপ্রিম বিশ্বদা, কোর্ট যেটা একটা- বলছে একটা সেটাই মানে প্রশ্ন, হচ্ছে। বিশ্বদা, যদি একটা কারোর প্রশ্ন। সমস্যা বা বিরোধিতা হয়, তার মানে সে সুপ্রিম স্বরাজ, কোর্টের স্বরাজ, বিরোধিতা করছে, একটাই আইনের প্রশ্ন। বিরোধিতা করছে। স্যারকে রেসপেক্ট রেখে একটা টেকনিক্যাল কথা বলি। Please বলুন। এতক্ষণ তো এরাই বলছিল, আমাকে 2 মিনিট সময় দিন। বলুন। এক হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। আপনি বরিষ্ঠ সাংবাদিক জানেন, হঠাৎ করে রাত 1টার সময় মেসেজ চলে যাচ্ছে, চিফ সেক্রেটারির কাছে চলে যাচ্ছে, ভায়া ডিএম চলে যাচ্ছে, তারপর নিচে নেমে যাচ্ছে। কেন? 1 নম্বর, এখানেই হচ্ছে ফান্ডাটা লুকিয়ে আছে। এই যে বললো না যারা ম্যাপড, কেন তাদের নাম বাদ যাবে? সেকেন্ড, আবার এখন যে ট্রাইব্যুনাল বসছে, এই ট্রাইব্যুনাল কোথায়? এই রায়নার একটা প্রত্যন্ত অঞ্চল থেকে জোকাতে যাবে নাকি? কে গাড়ি ভাড়া দেবে? একজন মানুষ যে পড়াশোনা জানে না, ক্ষেত মজুর, সে কে করে ওখানে পৌঁছাবে? একজন শিক্ষিত মানুষ যার পাসপোর্ট আছে, সরকারি দপ্তরে চাকরি করে, কেন্দ্রীয় দপ্তরে, এই যে বিশ্বরূপ ভাই বলছিল না, শান্তরূপ। শান্তরূপ ভাই, একেও উত্তর দিতে হবে। এমন ব্যক্তিও আছে 27 বছর ধরে পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করেছে, তার নাম বাদ গেছে। 52 বছর ভোট দিয়ে আসছে, তার নাম বাদ গেছে। পাসপোর্ট আছে, তাকে 4 বার হেয়ারিং করেছে, বিএলও বলেছে আপনার হয়ে যাবে, এসডিও বলেছে হয়ে যাবে, তার হেয়ারিংও হয়েছে, তার নামও আমার বাদ গেছে। তাহলে এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, এগুলো কিন্তু প্রশাসন জানতো, এবং এটা জানার মধ্যে দিয়ে কোথাও কোথাও পলিটিক্যালাইজড করে এটার মধ্যে জুডিশিয়ারি ইনভলভ করিয়ে মানুষকে হেনস্থার শিকার হয়েছে। বলে দাদা বললেন না স্যার, দাদা ঠিক বলেছেন। এটাই মানুষের কোশ্চেন, যোগ্য জবাব দিতে হবে। কে উত্তর প্রশ্ন করবেন? বিজেপি তো আজকে 14 বছর ক্ষমতায় আছে, তো কেন্দ্রে কেন্দ্রে ক্ষমতায় আছে 12 বছর। 12 বছর। তো ওদের রিপোর্ট কার্ডটা দেখাতে বলুন, ওরা পশ্চিমবাংলার জন্য কি করেছে। আর কেউ করবেন প্রশ্ন? আমাদের এ রাজ্যে তৃণমূল অনেক দিন ক্ষমতায় আছে, এরপরে ওই ক্ষমতায় আমরা থাকা অবস্থা দেখলাম চাকরি নিয়ে দুর্নীতি হলো বা পরিষেবা মানুষের এত সমস্যা, তারপরেও তৃণমূল কংগ্রেসকে মানুষ কেন আবার ভরসা করবে? এক। আর বিজেপির জন্য, বিজেপি 12 বছর কেন্দ্রে ক্ষমতায় আছে, বাংলার যুবক যুবতীদের জন্য বা গোটা দেশের যুবক যুবতীদের জন্য, বেকারদের জন্য এমন কি কাজ করেছে যে তার জন্য আমরা তাদের ওপর ভরসা করব? কেন ভোট দেবে আপনাদের মানুষ? আমরা 15 বছর ক্ষমতায়, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র। চিত্র বলে দিচ্ছে এই 15 বছরে কি ছিল, 15 বছর আগে কি ছিল বাংলায়। বাংলায় মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গলা কাটা হতো, কই মাছ ঢুকিয়ে জ্যান্ত মারা হতো। সেই বাংলায় আজকে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, এবং আমাদের গর্ব করে বলি সরকারটা দুয়ারে পৌঁছে গেছে। সরকারটা দুয়ারে, গোটা ভারতবর্ষে দেখাক সরকারটা দুয়ারে পৌঁছে গেছে। এটা গণতান্ত্রিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই মায়েরা কোথায় ছিল বলুন? এই আমাদের মেয়েরা পড়তে পারতো না, আজকে মেয়েরা কন্যাশ্রী পেয়ে সবাই মোটামুটি গ্র্যাজুয়েশন করছে, সবাই পড়তে পারছে। এবং যে আর্থিক অবস্থার পরিবর্তন মহিলাদের বাংলায় ঘটেছে, গোটা ভারতবর্ষে ওই বিজেপি শাসিত রাজ্য নকল করতে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার টাকা দিতে পারেনি। ওই দিল্লিতে 2,500 টাকা করে দেওয়ার কথা ছিল, 16 মাস হয়ে গেছে, কারো 2.5 টাকা ঢোকেনি। আবার বিহারে নির্বাচনে 10,000 করে টাকা দিয়েছিল ভোটের জন্য। আমি দীপঙ্কর কাছে, দীপঙ্কর এই প্রশ্নের উত্তর ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। গত ফেব্রুয়ারিতে এই জেলায় একটা ঘটনা ঘটেছিল গুসকরাতে। এক ব্যবসায়ীর হাত থেকে আপনাদের পার্টি অফিস আপনারা উদ্ধার করেছিলেন।
এইভাবে কি আপনারা এই জেলায়, যে একসময় আপনাদের বিরাট ইয়ে ছিল, আমি নিজে দেখে গেছি একটা সময়, নিজে সাংবাদিকতা করতে এসেছি প্রায় অনেক বছর আগে থেকে, উদ্ধার করতে পারবেন হারানো প্রথম কথা জমি? হচ্ছে ব্যবসায়ীর কাছ থেকে আমরা পার্টি অফিস উদ্ধার করিনি। পার্টি অফিসের একটা ঘর লিজে ভাড়া দিয়েছিল 1 বছরের জন্য, যার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল সেটা আবার ফিরিয়ে নিয়েছে। এটা টেকনিক্যালি কোনো ভুল না। আমাদের ঘর আমরা কিভাবে ব্যবহার করব এটা কারোর অধিকার আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে কবে কোথায় কই মাছ কার গলায় ঢুকেছিল সে তো দেবুদারা জানে। অনেকগুলো কমিশন হয়েছে, সেই কমিশন এখনো দিনের আলো দেখতে পারেনি। নাম্বার 3, তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবে না, এটা কি রাজ্যের পার্সপেক্টিভ হলো না জেলার পার্সপেক্টিভ হলো? যদি জেলার পার্সপেক্টিভই বলি, আমি দেবুদা কালনার মানুষ। কালনা 2 ব্লকে দেখবেন সমবায় সমিতির একটা দুর্নীতি হয়েছিল। সমবায় সমিতির একটা কোল্ড স্টোর, তাকে একটা সিঙ্গুরের পার্টিকে লিজ দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল উত্তর দিতে হবে। জেলা পরিষদ অবৈধ বালির খাদান চালায়, সেই খাদানের অনুমতি কে দিল? গাছ কাটা হয় গুসকরাতে আউস গ্রামে, সেই গাছের আরে টাকার ভক্তি তোমাদের না বলতে দিন। কথা কেন বলবে ভোট দেবে না না? বলতে দিন। হাত আমি তো রাজ্যের কথা বললাম না। পার্থ চ্যাটার্জির খাটের তলায় 49 কোটি টাকা পাওয়া গিয়েছিল কি যায়নি? 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে কি যায়নি? 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে কি হয়নি? এগুলো আগে উত্তর দিন। বর্তমানে 16টা আসন, 16টা আসনের মধ্যে কটা আসন আপনারা এক্সপেক্ট করছেন? বারবার যে লড়াইয়ের কথা, এই রাজনৈতিক তকমার কথা চলছে না, একটা কথা খুব পরিষ্কার, এই লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি বা সিপিএম এর সঙ্গে তৃণমূল এই লড়াই নয়। এই লড়াই সম্পূর্ণরূপে হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার মানুষের সাথে তৃণমূলের লড়াই, পশ্চিমবাংলার মানুষের সাথে দুর্নীতির লড়াই। বর্ধমানে শুধু বর্ধমান নয়, তৃণমূল সবাইকে শূন্য বলছে। 2026-এর নির্বাচন পশ্চিমবঙ্গ তথা বর্ধমান জেলায় এই তৃণমূল কংগ্রেস শূন্যের রেকর্ড করবে এবং একটি রাজনৈতিক দল সরকারের পর সরাসরি সরকার থেকে শূন্যে আসার রেকর্ড এই তৃণমূল কংগ্রেস 2026-এ গড়ে যাবে। দীপঙ্কর, এবারের ভোটে বর্ধমান পূর্বে 16টা আসনের মধ্যে আপনাদের ফলাফল কি হতে পারে বলে মনে হয়? আচ্ছা, আমি তো গণৎকার নই, কটা আসন পাবে বলতে পারছি না। তবে এটা জেনে রেখে দিন, তৃণমূলের একদম ভেন্টিলেশনে চলে গেছে, তার ব্রেন ডেথ হয়ে গেছে। মাল্টি অর্গান কেন ফেল আপনারা জানেন। শুধু সময়ের অপেক্ষা, ডেথ কবে অ্যানাউন্সমেন্ট হবে সেটা 4ঠা মে হয়ে যাবে। আর রইল বিজেপি, জেনে রেখে দিন এই পূর্ব বর্ধমান জেলায় আমাদের যে রেজাল্ট হবে সেইটা কার্যত আনএক্সপেক্টেড রেজাল্ট হবে। কেননা মানুষ মুখে আছে, পরিত্রাণ চাইছে এবং বিজেপি যে এদের শেল্টার দিয়েছে বুঝে গেছে। ফলে আনপ্রেডিক্টেবল রেজাল্ট এবার বামেরা পূর্ব বর্ধমান জেলায় করবে। গৌরব, আমি পশ্চিমবঙ্গে ঘুরে যা দেখেছি, মানে আমি সিপিআইএম এ বলতে পারবো না এই মুহূর্তে কি অবস্থা, হয়তো গোটা রাজ্যে ভোটের আগে বলা উচিত নয়, কিন্তু কংগ্রেস আগের থেকে অনেক ভালো রেজাল্ট করবে, সেটুকু আমি মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর ঘুরে পেয়েছি। এই জেলার কথা বলুন। অবশ্যই আমরা সাংগঠনিকভাবে অবভিয়াসলি উই আর উইক, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু যেভাবে আমরা ফাইট ব্যাক করছি বিভিন্ন বিধানসভা বিভিন্ন ব্লকে উই আর ভেরি মাচ অপটিমিস্টিক টু হ্যাভ আ ভেরি গুড রেজাল্ট ইন দিস ইলেকশন। সেটা ইন সিটস মানে কটা বিধানসভায় কি হবে সেটা সময় নিশ্চয়ই বলবে, কিন্তু আমি চাইছি বর্ধমান, আমরা এই মুহূর্তে বর্ধমান দক্ষিণ বিধানসভার মধ্যে বিলং করছি। এই বর্ধমান দক্ষিণ নিয়ে একটু যদি কথা হয় বা এই বর্ধমান দক্ষিণ বিধানসভায় কি রেজাল্ট হবে, বর্ধমান, হ্যাঁ আমি ওভারঅল বর্ধমান বলুন, বর্ধমানটা বলুন। বর্ধমানে আমাদের খুব, আপনারা যদি চোখ বন্ধ করে থাকেন নিশ্চয়ই দেখতে পাবেন না। নির্বাচন হবে, রাজনৈতিক দলের মধ্যে ভোট দেবে সাধারণ মানুষ। একদম কি বলবো, এখন একটা বাংলায় ভাষা আছে, খারাপ ভাষাতেই বলি, কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে। বাংলায় সবাই নিজেদের লাল ঝান্ডাটা যদি থাকে খুব ভালো লাগবে, বিক্রি করে যেন না দেয় বিজেপি ভারতীয় জনতা পার্টির কাছে। 2026-এর নির্বাচন এই প্রথম সাধারণ মানুষ ভার্সেস রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস হচ্ছে। সুতরাং রেজাল্ট কেন হলো না? ফল একটাই, তবে আমি প্রত্যেক মানুষ এজেন্ডাও খুব ভালো লাগবে, লড়াই করে। 2021-এ 16টি আসনের মধ্যে 16টি তৃণমূলের ঝুলিতে গেলেও 2026-এ এমন কয়েকটা সিট আছে যেখানে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমি নিজে ঘুরেছি, আমার মনে হয়েছে, হয়তো আমি রেজাল্ট বেরোটাকে বলতে পারবো না, তবে আউশগ্রাম, পূর্বস্থলী এবং বর্ধমান দক্ষিণ বিভিন্ন সিটে ভালোই লড়াই হচ্ছে। রাজনীতির লড়াই হোক, গণতন্ত্রের লড়াই হোক, এটা সকলেই কাম্য। তার কারণ
সুস্থ লড়াই একটা সুস্থ গণতন্ত্রের জন্ম দেয়। আমরা এটুকুই চাই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ধমান শহরের প্রত্যেককে ধন্যবাদ।